হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। দেখো, পরিবেশবিদ্যা থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে, প্র্যাকটিস সেট নম্বর 5। ওকে, যেখানে দেখো 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশনটি অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং যদি ভালো লাগে প্রত্যেকে চটপট করে সুন্দর আঙুল দিয়ে একটু লাইক করে দাও, ঠিক আছে? আর সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, এবং তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিওর পিডিএফগুলো অবশ্যই পেতে চাও, তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। দেখো, আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে, তো বন্ধুরা, আজকের কিন্তু প্র্যাকটিসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমাদেরকে বলছি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো, স্কিপ না করে দেখো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে যে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কি কি প্রশ্ন রয়েছে সেটা দেখে নেবো। দেখো, সেখান থেকে কিন্তু সিটেটেরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি সেখানে বাছাই করে রেখেছি। তো চলো দেখে নিই কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান বন্দিপুর জাতীয় উদ্যান, কর্বেট জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান। দেখো, ভারতের প্রথম যে জাতীয় উদ্যানটি হয়েছিল সেটা হচ্ছে কি, দেখো, কর্বেট জাতীয় উদ্যান। ওকে, কর্বেট জাতীয় উদ্যান। আর সব থেকে বড় জাতীয় উদ্যান বা বৃহত্তর জাতীয় উদ্যান কোনটি? না, হেমিস ন্যাশনাল পার্ক বা হেমিস জাতীয় উদ্যান। ওকে, আর দেখো এবারে কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্বেট জাতীয় উদ্যান কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় কিন্তু কর্বেট জাতীয় উদ্যান অবস্থিত। তারপরে দেখো, আমরা যদি বন্দিপুরের দিকে নজর রাখি, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটকের বন্দিপুর জাতীয় উদ্যান। কানহা জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান কোথায়? দেখো, মধ্যপ্রদেশের কিন্তু কানহা জাতীয় উদ্যান। আর পেরিয়ার জাতীয় উদ্যান হচ্ছে কি, কেরলে। ওকে, তো দেখো প্রত্যেকটা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কিন্তু আমরা জেনে নিলাম। এবং ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কি হচ্ছে? হেমিস জাতীয় উদ্যান। ওকে, আর প্রথম হচ্ছে কি, কর্বেট জাতীয় উদ্যান। চলো নেক্সট, 2 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র আছে? দেখো, কালিম্পংয়ে, চুঁচুড়াতে, মালদহে, সুন্দরবনে। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধান গবেষণা কেন্দ্র অবশ্যই জানো তোমরা, সেটা হচ্ছে কি, চুঁচুড়াতে। চলো নেক্সট, পরেরটা 3 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো, ভালভাডর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভালভাডর জাতীয় উদ্যান। দেখো, এর আগে কিন্তু আমরা জাতীয় উদ্যান দেখলাম কেরলে। কোন জাতীয় উদ্যান? দেখো, কেরলে কিন্তু অবশ্যই করে পেরিয়ার জাতীয় উদ্যান। ওকে, তারপরে মধ্যপ্রদেশে আমরা কি দেখলাম? দেখো, মধ্যপ্রদেশে কানহা জাতীয় উদ্যান। আর কর্ণাটকে অবশ্যই করে কি, বন্দিপুর জাতীয় উদ্যান। তাহলে ভালভাডর জাতীয় উদ্যান কোথায়? গুজরাটে হচ্ছে কি, ভালভাডর জাতীয় উদ্যান। চলো নেক্সট, বলছে পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক পত্রিকা হলো। দেখো, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, এনভায়রনমেন্ট অ্যাপারেজাল কমিটি, এনভায়রনমেন্টাল এথিক্স, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। দেখো, পরিবেশ বিষয়ক একটু আন্তর্জাতিক পত্রিকা কিন্তু অবশ্যই করে দেখো, এনভায়রনমেন্টাল এথিক্স। ওকে, এনভায়রনমেন্টাল এথিক্স। নেক্সট, দেখো, নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? দেখো, ম্যানগ্রোভ জাতীয় গাছ আমরা সাধারণত দেখতে পাই কোথায়? বিশেষ করে যে লবণাক্ত এরিয়াগুলোতে কিন্তু আমরা ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখতে পাই। তাহলে দেখো, এখানে কি কি বলেছে অপশানগুলো, বট, জাম, শাল, শাল, সেগুন, ওক, বাইন, গরান, গেও, আম, পেঁপে, শাল। অবশ্যই করে দেখো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে বাইন, গরান, গেও এগুলো কিন্তু অবশ্যই করে ম্যানগ্রোভ জাতীয় গাছের উদাহরণ। এগুলো লবণাক্ত এলাকাতে বা লবণাক্ত মাটিতে কিন্তু এগুলো জন্মায়। ওকে, চলো নেক্সট, তারপর দেখো, মাউন্ট এভারেস্ট সম্পর্কে সঠিক বিবৃতি নির্বাচন করুন। মাউন্ট এভারেস্ট সম্পর্কে সঠিক কোনটি? দেখো, এটি জম্মু কাশ্মীরের একটি অংশ। এর চূড়ার উচ্চতা 8,900। দেখো, এর চূড়ার উচ্চতা কিন্তু 8,848 মিটার, তাহলে এটা কিন্তু ভুল। তারপর দেখো, এটি নেপালের একটি অংশ। অবশ্যই মাউন্ট এভারেস্ট নেপালের একটি অংশ। আর এর চূড়ার উচ্চতা 8,848, অবশ্যই দেখো এটা কিন্তু সঠিক। তারপর যে ভারতের একটি অংশ, এর চূড়ার উচ্চতা 9,850। ত্রিপুরাতে একটি অংশ, এর চূড়ার উচ্চতা 9,850। দেখো, এটা কি নেপালের, আমরা জানি মাউন্ট এভারেস্ট নেপালের একটি অংশ এবং এর উচ্চতা কত? 8,848। চলো নেক্সট,
পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সারণী 1 এবং সারণী 2 এর মধ্যে সমতা বিধান করো। তাহলে সমতা বিধান করতে বলেছে দেখো সারণী 1 সারণী 2। এরপরে রয়েছে পুরুলিয়া, সাঁতরাগাছি বিল, হাওড়া, সাহেববাঁধ, কোচবিহার, রসিক বিল। এবারে দেখো আমরা দেখো পুরুলিয়া কি, অবশ্যই পুরুলিয়া কিন্তু সাহেববাঁধ, ওকে, পুরুলিয়া সাহেববাঁধ, হাওড়া সাঁতরাগাছি বিল, ওকে, আর কোচবিহারে কি রসিক বিল। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে দেখো, এর সঙ্গে যাচ্ছে কোনটা বি, তাহলে এর সঙ্গে যাচ্ছে এখানে দেখো বি, আর 2 এর সঙ্গে যাচ্ছে কোনটা এ, আর 3 এর সঙ্গে সি, ওকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো সিটটা। চলো নেক্সট, পরের প্রশ্ন বলছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয় কোথায়? দেরাদুন, নিউ দিল্লি, চেন্নাই, মুম্বাই। দেখো ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয় কিন্তু অবশ্যই কি কোথায়? দেরাদুনে। নেক্সট দেখো সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? সুন্দরবন দেখো পশ্চিমবঙ্গে কিন্তু সুন্দরবন একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে পেয়েছিল দেখো 2001 সালে, 1992, 1967, 1987 সালে। অবশ্যই বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো এবং প্রত্যেকে যদি ভালো লাগে একটু লাইক করে দাও, প্রত্যেকের সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ওকে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ওকে। এবং তোমরা কতগুলো প্রশ্ন উত্তর ঠিক করতে পারছো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, ওকে। তো দেখো সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? অবশ্যই দেখো 1987 সালে কিন্তু সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়। নেক্সট বলছে ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ করেন। দেখো ওজন গহ্বরের অস্তিত্ব কেউ প্রমাণ করেন? স্কোনবি, জেসি ফারম্যান, টমাস মিজলে, হেনরি ব্রুসন। দেখো ওজন গহ্বরের অস্তিত্ব প্রমাণ করেন কিন্তু অবশ্যই করে কে? দেখো জেসি ফারম্যান। নেক্সট দেখো মানুষের পূর্বসূরি হলো অস্ট্রালোপিথিকাস, অস্ট্রালেভিল, ল্যাপিথিকাস, কোনোটি নয়। দেখো মানুষের পূর্বসূরি কিন্তু অবশ্যই অস্ট্রালোপিথিকাস। পরেরটা দেখো সিঙ্গলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গলীলা জাতীয় উদ্যান দেখো নদিয়া জেলায়, দার্জিলিং জেলায়, মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু সিঙ্গলীলা জাতীয় উদ্যান নয়, ওকে। এবার দেখো নদিয়া, দার্জিলিং, মুর্শিদাবাদ, সিঙ্গলীলা জাতীয় উদ্যান কিন্তু দার্জিলিং জেলায় অবশ্যই করে অবস্থিত, ওকে, সিঙ্গলীলা পর্বত। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন করেছে জলের উপরে বসবাসকারী ভাসমান অনুবীক্ষণিক প্রাণীদের বলা হয়। দেখো জলের উপরে বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক প্রাণীদের কি বলা হচ্ছে? দেখো জুপ্লাঙ্কটন, বেনথস, ফাইটোপ্লাঙ্কটন, নেকটন। দেখো এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা আমরা একটু ডিটেলসে জেনে নেব। দেখো জুপ্লাঙ্কটন, দেখো প্লাঙ্কটন কাকে বলে আগে আমরা জানবো। দেখো প্লাঙ্কটন সম্পর্কে যদি আমরা জানি, প্লাঙ্কটন হচ্ছে কি জলের উপর ভাসমান যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষণিক জীব, সেগুলো হচ্ছে কি তাদেরকে আমরা প্লাঙ্কটন বলবো। আর প্লাঙ্কটনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জুপ্লাঙ্কটন আর একটা হচ্ছে কি ফাইটোপ্লাঙ্কটন, ওকে। জুপ্লাঙ্কটন মানে যে সকল প্রাণীরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদেরকে বলা হচ্ছে কি জুপ্লাঙ্কটন, এবং ফাইটোপ্লাঙ্কটন কি হচ্ছে উদ্ভিদদের বলা হচ্ছে কি ফাইটোপ্লাঙ্কটন, ওকে। এবার দেখো জলের উপরে বসবাসকারী যে সকল আনুবীক্ষণিক প্রাণী, তাহলে কি বললাম প্রাণীদেরকে কি বলা হচ্ছে? প্রাণীদেরকে অবশ্যই কি বলা হচ্ছে? জুপ্লাঙ্কটন, ওকে। প্রাণীদেরকে বলা হচ্ছে জুপ্লাঙ্কটন। তারপরে দেখো বেনথস কি আর নেকটন কি, ওকে। দেখো আমরা একটু দেখে নেব। দেখো এখানে ডিটেলস আমি একটু করে দিয়েছি। দেখো যেসব প্রাণীরা জলের নিচের তলে বাস করে তাদেরকে বেনথস বলে, অর্থাৎ যে সকল প্রাণীরা জলের নিচে বাস করে যেমন কি হচ্ছে শামুক, প্রবাল ইত্যাদি, ঝিনুক, এগুলো কি বেনথস বলে। তারপরে দেখো নেকটন, অর্থাৎ নেকটন আমরা জানি যে সকল জলজ জীব তারা সক্রিয়ভাবে আরামে তারা জলের উপর সন্তরণ অবস্থায় থাকে বা সাঁতার কাটতে পারে, তারা সেগুলোকে বলা হচ্ছে কি নেকটন। যেমন কি হচ্ছে তিমি, স্কুইড, টুনার মতো পেলাজিক মাছ এবং চিংড়ি, এগুলো কি হচ্ছে নেকটন বলে এদেরকে, ওকে। তারপরে দেখো প্লাঙ্কটন, প্লাঙ্কটন একটু আগে বলে দিলাম যে জলজ বাস্তুবান্ধবের মধ্যে ক্ষুদ্র অথবা আনুবীক্ষণিক জীব, এইসব জীব কিছুটা সচল অথবা সম্পূর্ণ নিশ্চল হতে পারে। দেখো ভেসে থাকে কিংবা ঢেউয়ের সঙ্গে স্রোতে ভেসে চলে। তারপর হচ্ছে উপকূলীয় ভাসমান ও তলদেশ সম যাবতীয় জলীয় আবাসস্থলী, এসব প্রাণীদের উদ্ভিদের আবাস, ওকে। তারপরে দেখো জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন কাকে বলবো? দেখো জলের উপরে বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক প্রাণীদেরকে বলা হচ্ছে জুপ্লাঙ্কটন, একটু আগে বলে দিলাম। উদাহরণ দেখো আনুবীক্ষণিক প্রোটোজোয়ানস, ক্রাস্টেসিয়ানস,
বৃহৎ আকারের প্রাণীর ডিম বা লাভা এগুলো কি হচ্ছে জুপ্লাঙ্কটনের উদাহরণ। ওকে, আর দেখো ফ্লাইটোপ্লাঙ্কটন অর্থাৎ যে সকল ভাসমান আনুমানিক উদ্ভিদ সেগুলোকে বলা হচ্ছে কি ফ্লাইটোপ্লাঙ্কটন। আর এদের উদাহরণ কি হচ্ছে দেখো ডায়াডমস, সায়ানোব্যাকটেরিয়া আর ডায়ানোফ্ল্যাজিলেট। ওকে, এগুলো কি হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনের উদাহরণ। চলো নেক্সট পরেরটা দেখে নেব। দেখো ইভিএস সিলেবাসে প্রস্তাবিত থিমের অধীনে নিচের কোনটি একটি সাব থিম? দেখো পরিবার, বন্ধু, খাদ্য, প্রাণী, আমরা যা তৈরি করি। দেখো আমরা যা তৈরি করি অবশ্যই এটা কিন্তু একটা থিম। এই থিমগুলোর ভেতরে কোনটা সাব থিম রয়েছে এখানে আমাদেরকে উল্লেখ করতে। দেখো পরিবার এবং বন্ধুরা এটা একটা থিম। ওকে, দেখো খাদ্য একটা থিম, কিন্তু জীবের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রাণী, প্রাণীটা হচ্ছে কি একটা সাব থিম। ওকে, চলো নেক্সট বলছে পান্ডুরাও হেগড়ে কোন আন্দোলনের নেতা ছিলেন? দেখো নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, অ্যাপ্রিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, পান্ডুরাও হেগড়ে কোন আন্দোলনের নেতা ছিলেন? দেখো আন্দোলনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, কারণ আন্দোলনগুলো থেকে কিন্তু প্রশ্ন আমরা দেখেছি প্রায় সময় কিন্তু আসে। ওকে, এবার দেখো নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? 1885 সালে। 1885 সালে কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। ওকে, 1885 সালে নর্মদা বাঁচাও আন্দোলন। এই আন্দোলনের নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা কে ছিল? মেধা পাটেকর। ওকে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা কে ছিল? মেধা পাটেকর। তাহলে কত সালে হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন? দেখো 1885 সালে। এর নেতা কে ছিল? মেধা পাটেকর। তারপর দেখো যদি আমরা চিপকো আন্দোলনের দিকে দেখি, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1973 সালে। ওকে, 1973 চিপকো আন্দোলন 1973 সালে হয়েছিল। চিপকো আন্দোলনের নেতাকে সুন্দরলাল বহুগুণা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই চিপকো আন্দোলন 1973 সালে হয়েছিল। এর নেতা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। তারপরে দেখো আর একটা কি ছিল? অ্যাপ্রিকো আন্দোলন। অ্যাপ্রিকো আন্দোলন 1983 সালে। ওকে, 1983 সালে কিন্তু অ্যাপ্রিকো আন্দোলন হয়েছিল। 1973 সালে হচ্ছে কি চিপকো আন্দোলন, আর 1983 সালে কি? 1983 সালে অ্যাপ্রিকো আন্দোলন। ওকে, আর এই অ্যাপ্রিকো আন্দোলন কিন্তু কর্ণাটকে ঘটেছিল, কারণ এই গভীরভাবে জড়িয়ে ধরেছিল তারা গাছকে। আর এর নেতা ছিল কে? পান্ডুরাও হেগড়ে। ওকে, তাহলে পান্ডুরাও হেগড়ে কোন আন্দোলনের নেতা ছিল? দেখো তাহলে আমরা পেয়ে গেলাম কি অ্যাপ্রিকো আন্দোলনের নেতা ছিল পান্ডুরাও হেগড়ে। আর একটা দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন। ওকে, দেখো সাইলেন্ট ভ্যালি হয়েছিল আন্দোলন হয়েছিল কি কেরালায়, কিন্তু পালঘাটে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। কেরালায় পালঘাটে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কত সালে? 1978 সালে। 1978 সালে। 1978 সালে কিন্তু সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। তাহলে আন্দোলনগুলো অবশ্যই করে ভালো করে তোমাদেরকে দেখে রাখতে হবে, প্রত্যেকটা অবশ্যই তাদের সাল এবং তাদের নেতা কারা ছিল সেটাকে ভালোভাবে কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? উড়িষ্যা, আসাম, উত্তর চব্বিশ পরগনা, সুন্দরবন। দেখো পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা হচ্ছে ইউনেস্কোর স্বীকৃত, সেটা হচ্ছে কি সুন্দরবনে। ওকে, বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবনে। নেক্সট দেখো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতীয় সুন্দরবন 9630 বর্গ কিলোমিটার, 3720 মাইল এলাকা জুড়ে রয়েছে। এটি মূল বাফার বা ট্রানজিশন জোনে বিভক্ত। দেখো বায়োস্ফিয়ার রিজার্ভের অধীনে সংরক্ষিত বনের আয়তন কত? দেখো 4263 বর্গ কিমি, যার মধ্যে কিন্তু 55% জমি গাছপালা আচ্ছাদনের অধীনে এবং 45% কিছু জলাভূমি বা আন্তঃজলীয় অঞ্চলের অধীনে রয়েছে। এবার সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 40% সংরক্ষিত এলাকায় আওতায় রয়েছে। এবার বায়োস্ফিয়ার রিজার্ভের অধীনে সংরক্ষিত এলাকাগুলো কি কি? দেখো সুন্দরবন জাতীয় উদ্যান, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য, লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য, হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য। সুন্দরবন এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কিন্তু এতগুলো সংরক্ষিত এলাকা রয়েছে। এবার দেখো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের এলাকা সুন্দরবন টাইগার রিজার্ভ অন্তর্ভুক্ত। তাহলে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের এলাকায় কিছু সুন্দরবন টাইগার রিজার্ভ অন্তর্ভুক্ত, যা মোট কি 2558 বর্গ কিমি রক্ষিত বন এলাকা নিয়ে গঠিত। দেখো সুন্দরবন সম্পর্কে এখানে একটা ডিটেলসে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। চলো নেক্সট
পরেরটা কি বলেছে দেখো 17 নম্বর প্রশ্ন, কোন মাসের প্রথম সপ্তাহে ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালিত হয়? দেখো ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালিত হয় কোন মাসের প্রথম সপ্তাহে? জানুয়ারি, এপ্রিল, জুলাই না অক্টোবর? দেখো অবশ্যই করে যে মাসের ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালিত হয় সেই মাসটি কি হবে? দেখো অক্টোবর মাসের কিন্তু প্রথম সপ্তাহ ওয়াইল্ড লাইফ সপ্তাহ হিসেবে পালিত করা হয়। নেক্সট দেখো বলেছে অম্লবৃষ্টির পিএইচ মান, অম্লবৃষ্টির পিএইচ মান কত? দেখো 5.6 থেকে কম, 6.5 থেকে কম, 7 কম, 3.0 কম। দেখো অম্লবৃষ্টির পিএইচ মান কিন্তু আমরা সবাই জানি সেটা হচ্ছে কি 5.6 কম। ওকে, চলো নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে বলা হয়। দেখো বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে কি বলা হচ্ছে? ফনা, ফ্লোরা, বায়োম না ইকোলজি? দেখো বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে দুটো ভাগে করেছে, একটা হচ্ছে কি বাস্তুতন্ত্রের জীব সমূহকে দুটো ভাগে করেছে, একটা হচ্ছে ফনা আর একটা হচ্ছে ফ্লোরা। উদ্ভিদ সমূহকে বলা হচ্ছে কি? উদ্ভিদ সমূহকে বলা হচ্ছে ফ্লোরা। ওকে, আর প্রাণী সমূহকে বলা হচ্ছে কি? ফনা। ওকে, তাহলে বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে বলা হচ্ছে কি? ফ্লোরা, আর প্রাণী সমূহকে বলা হচ্ছে ফনা। চলো নেক্সট বলছে ভারতের নবীনতম রাজ্য কোনটি? দেখো ভারতের নবীনতম রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। দেখো ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। ওকে, চলো নেক্সট বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। দেখো বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? 16ই অক্টোবর, 14ই অক্টোবর, 16ই নভেম্বর, 16ই সেপ্টেম্বর। দেখো বিশ্ব খাদ্য দিবস যে দিনটি পালিত হয় সেটা হচ্ছে কি 16ই অক্টোবর। ওকে, 16ই অক্টোবর কিন্তু বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। চলো নেক্সট পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? দেখো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী WB টেটে কিন্তু এসেছিল, এটা 2022। আর রাজ্য প্রাণী দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, একসঙ্গ গন্ডার না মেছো বিড়াল? দেখো অবশ্যই করে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে কি মেছো বিড়াল। আর পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে কি সাদা গলার মাছরাঙা। ওকে, নেক্সট তারপর দেখো নিম্নলিখিত কোনটি যক্ষা রোগের জীবাণু? দেখো যক্ষা রোগের জীবাণু কোনটি? সালমোনেলা, মাইকোব্যাকটেরিয়াম, ছত্রাক না ক্লস্ট্রিডিয়াম? দেখো যক্ষা রোগের যে জীবাণু সেটা কি সালমোনেলা, মাইকোব্যাকটেরিয়াম, ছত্রাক, ক্লস্ট্রিডিয়াম? অবশ্যই করে দেখো যক্ষা রোগের যে জীবাণু সেটা হচ্ছে কি মাইকোব্যাকটেরিয়াম। চলো নেক্সট বলছে পশ্চিমবঙ্গের পক্ষী অরণ্য কোথায় অবস্থিত? দেখো পক্ষী অরণ্য সুন্দরবন, সজনেখালি, বহরমপুর, জলদাপাড়া। দেখো সুন্দরবন, সজনেখালি, বহরমপুর, জলদাপাড়া। দেখো ভারতের কিন্তু বৃহত্তম সিংহ প্রকল্পের নাম হচ্ছে গুজরাটের গির অরণ্য। গুজরাটের গির অরণ্য কিন্তু আমরা জানি সেটা হচ্ছে কি সিংহ প্রকল্পের জন্য বিখ্যাত। ওকে, আর জলদাপাড়া কি হচ্ছে গন্ডার, আমরা জানি জলদাপাড়ার গন্ডার হচ্ছে বিখ্যাত। ঠিক আছে, আর পক্ষী অরণ্য যেটা রয়েছে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে কি অবশ্যই করে বহরমপুরে। ওকে, তাহলে বহরমপুরে কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষী অরণ্য রয়েছে। নেক্সট তারপরে দেখো নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস ঘটিত? দেখো এনকেফালাইটিস, পিত্তজ্বর, চিকেনগুনিয়া, নিউমোনিয়া। ভাইরাস ঘটিত বলেছে। দেখো এনকেফালাইটিস কি হয়? মশার কামড়ে কিন্তু এনকেফালাইটিস হয়। ওকে, তাহলে এটা কি আমরা প্রথমে এলিমিনেট করে দিতে পারি। ওকে, তারপরে দেখো পিত্তজ্বর, এটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ নয়। চিকেনগুনিয়া এটাও নয়। নিউমোনিয়া, দেখো অবশ্যই করে কি নিউমোনিয়া কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। ওকে, নেক্সট পরেরটা কি বলেছে দেখো তোমরা 26 নম্বর প্রশ্নে কি বলেছে, খেজাদি গাছ সম্পর্কে সঠিক বক্তব্য নির্বাচন করুন। এই গাছটি প্রধানত মরুভূমিতে পাওয়া যায়, এটি অনেক জল ছাড়া বৃদ্ধি হয়, এটি একটি ছায়াময় গাছ, শিশুরা এর ছায়ায় খেলতে পছন্দ করে, এটি তার ট্যাঙ্কে জল সঞ্চয় করে, লোকেরা এই জল পান করার জন্য পাতলা পাইপ ব্যবহার করে। দেখো খেজাদি গাছ এটা কিন্তু অবশ্যই মরুভূমিতে কিন্তু পাওয়া যায়, আর যেহেতু মরুভূমি তাহলে এখানে জল ছাড়াই কিন্তু অবশ্যই বৃদ্ধি হয়, আর এটি ছায়াময় গাছ, শিশুরা এর তলায় খেলতে কিন্তু অবশ্যই করে পছন্দ করে।
আর এর তার ট্যাঙ্কে জল সঞ্চয় করে, লোকেরা এই জল পান করার জন্য পাতলা পাইপ ব্যবহার করে, এটা কিন্তু কোনোভাবেই নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি এ বি সি। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো একইটা। ওকে, চলো নেক্সট। তারপর দেখো বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলি সম্পর্কিত। দেখো বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলি সম্পর্কিত? ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড এটা কিন্তু বায়ু দূষণের ফলে হয় না। টিটেনাস, আর্থাইটিস, ডায়াবেটিস। ডায়াবেটিস কি বায়ু দূষণের ফলে হয় না? ডায়াবেটিস, হেপাটাইটিস, তাহলে এটাও কিন্তু আমরা কেটে দেবো। দেখো বঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা এগুলো অবশ্যই কিন্তু বায়ু দূষণের ফলে হয়। ওকে, চলো নেক্সট। দেখো 28 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ। দেখো একটি বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ কি হবে? কলসপট্টি, ছত্রাক, মিউকর, পিপল। দেখো কলসপট্টি এটা কিন্তু একটি পরভোজী, অর্থাৎ অন্য দেহের কিন্তু রস শোষণ করে বেঁচে থাকে। ওকে, এবং এটা পতঙ্গভুক একটা উদ্ভিদ। ওকে, তারপর দেখো ছত্রাক, মিউকর, পিপল। দেখো এই যে পিপল, ওকে, এটা কিন্তু একটা কি মিথজীবী উদ্ভিদ। ওকে, পিপল গাছটা একটা মিথজীবী। আর মিউকর, দেখো মিউকর যেটা সেটা কিন্তু মৃতজীবী। ওকে, মিউকরটা কি হচ্ছে? মৃতজীবী। আর দেখো এই ছত্রাকটা হচ্ছে কি একটা বিয়োজক শ্রেণীর জীবের উদাহরণ। চলো নেক্সট, পরেরটা বলেছে কোন গ্যাস মাস গ্যাস নামে পরিচিত? কোন গ্যাস মাস গ্যাস নামে পরিচিত? দেখো নাইট্রোজেন, মিথেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। দেখো নাইট্রোজেন না মিথেন না সালফার ডাইঅক্সাইড না কার্বন ডাইঅক্সাইড। দেখো মাস গ্যাস কিন্তু অবশ্যই করে মিথেনকে মাস গ্যাস বলা হয়। ওকে, চলো নেক্সট। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? রাজ্য পাখি, সরি এটা ডব্লিউবিটি এর নয়। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? দেখো শালিক, সাদা গলার মাছরাঙা, কোকিল না ময়ূর। দেখো একটু আগে আমি বলে দিয়েছিলাম যে সাদা গলার মাছরাঙা কি হচ্ছে কি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। ওকে, চলো বন্ধুরা, আজকে ছিল এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করি আজকের এই প্র্যাকটিস সেটটি তোমাদের খুব ভালো লেগেছে এবং আশা করছি তোমাদের এই প্র্যাকটিস সেটটি একটু হেল্পফুল হবে। তো প্রত্যেকে যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দাও। যদি তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও চটপট করে, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, এবং তোমরা যদি অবশ্যই এই পিডিএফগুলো পেতে চাও আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমরা ওখান থেকে কিন্তু অবশ্যই করে পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, আর অবশ্যই করে আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো।